আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ব্যাংককে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর বৈঠক, শেখ হাসিনাকে ফেরত পাঠানো, সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানি বণ্টন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে জটিলতা বাড়বে বলে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টার আশঙ্কা, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আশ্বাস। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রস্তাব যৌক্তিক উল্লেখ করে সহযোগীদেরও ফিরিয়ে আনতে বিএনপির দাবি, নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্য ইতিবাচক মন্তব্য। এবং উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে জুলাই অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ শিশু মুসা, আরও চিকিৎসা চলবে ঢাকা সিএমএইচে। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াইয়ের খবর। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো, সীমান্ত হত্যা বন্ধ এবং অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চকর মালিথা জানাচ্ছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের শ্রীংরিলা হোটেলে হয়েছে বিমস্টেক শীর্ষ সম্মেলন। বৃহস্পতিবার রাতে নৈশভোজে পাশাপাশি বসে সাক্ষাৎ হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের। বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে শুক্রবার দুপুরে শ্রীংরিলা হোটেলের ব্যাংকোয়েট হলে আনুষ্ঠানিক বৈঠক করেন নরেন্দ্র মোদী এবং প্রফেসর ইউনুস। আগে থেকে বৈঠকের জন্য অপেক্ষা করছিলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রফেসর ইউনুস হলে প্রবেশ করলে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। দুই দেশের দুই নেতার পরনেই ছিল পাঞ্জাবি। শুধু পার্থক্য ছিল পাঞ্জাবির উপরে পরা তাদের নিজস্ব স্টাইলের কোটিতে। বাংলাদেশে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে প্রথমবারের মতো আলোচনায় বসলেন ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদী। বৈঠক নিয়ে পরে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে আলোচনা হয় বৈঠকে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। সীমান্ত হত্যা এবং নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা করেন দুই নেতা। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠক করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং টার্ন সিনাওয়াত্রা, ভুটানের প্রধানমন্ত্রী দাশো সেনিং তোবাক এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়ার সঙ্গে। চকর মালিথা, চ্যানেল আই।
ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের আলোচ্য বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী এক টুইট বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধের ব্যবস্থা নিয়েও ডক্টর ইউনূসের সাথে আলোচনা হয়েছে বলে টুইট বার্তায় উল্লেখ করেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী আশা করেন বাংলাদেশ সরকার সে দেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবে। বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধান না হলে জটিলতা আরও বাড়বে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই সম্মেলনে প্রফেসর ইউনূস বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হবে বাংলাদেশে। টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নবায়নযোগ্য শক্তি, আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্য ও শক্তি দক্ষতা বৃদ্ধির জন্য বিমস্টেকভুক্ত সকল দেশকে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি। জানাচ্ছেন, বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ বিমস্টেকের শীর্ষ সম্মেলন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সম্প্রতি ভূমিকম্পে থাইল্যান্ড ও মিয়ানমারে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় বিমস্টেক শীর্ষ সম্মেলনে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তার ভাষণে এ অঞ্চলের সংকট এবং উন্নয়নে বিমস্টেক সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি আশা করেন রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সাথে কার্যকর সংলাপ করবে বিমস্টেক। প্রধান উপদেষ্টা জানান, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও অর্থনীতির প্রতিটি স্তরে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। Now we move on to agenda item 11, handing over of BIMSTEC chairmanship, and agenda item 12, remarks by the Chief Advisor of the Government of the People's Republic of Bangladesh, the new chairman of BIMSTEC. থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে থেকে বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। I accept this responsibility knowing fully well that the leaders of the BIMSTEC nations repose their full confidence on Bangladesh to steer the works of the organization towards new heights. As the BIMSTEC chair, Bangladesh will remain committed to actively promoting and enhancing the interests of the BIMSTEC region to achieve our common objectives with unwavering determination to bring about shared prosperity. এরপর নতুন চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। প্রফেসর ইউনূস 2 বছর পর ঢাকায় বিমস্টেকের পরবর্তী শীর্ষ সম্মেলনের সময় একটি পৃথক যুব উৎসব আয়োজন করার নির্দেশ দেন বিমস্টেক মহাসচিবকে। চকর মালিথা, চ্যানেল আই। শুক্রবার বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়কে যৌক্তিক দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুধু শেখ হাসিনাই নয়, তার সহযোগীদেরও ফিরিয়ে আনতে হবে। আর বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূসের ভাষণে নির্বাচন নিয়ে বক্তব্য দেয়াকে ইতিবাচক মন্তব্য করে তিনি বলেন, বিএনপি সবসময় সংস্কার ও নির্বাচনের পক্ষে। মইনুল হাসান জানাচ্ছেন। শাহজাহানপুরের নিজ বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি যৌক্তিক দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুধু হাসিনা নয়, তার সহযোগীদের ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে, তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইব অতিরিক্ত, যদি সম্ভব হয় আর কি, যে ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া, যে কোনো ফ্যাসিস্ট কখনো বিনা বিচারে যেতে পারে না। মির্জা আব্বাস বলেন, সকলে মিলে একযোগে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে, যাতে দলকে শেষ করে আবারও ফ্যাসিজম প্রতিষ্ঠা করা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস বোধহয় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং উনি যদি নির্বাচনের কথা বলে থাকেন,
আগে বলেছেন, এখন যদি বলে থাকেন ভালো বলেছেন, সঠিক বলেছেন, নির্বাচনটা হওয়া দরকার। বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে, দুটোরই প্রয়োজন আছে। এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের, জনগণের অধিকারের বাইরে চলে যাবে। শেখ হাসিনার আমলে অসম চুক্তি বাতিলের পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানান মির্জা আব্বাস। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। দলগত বিবেচনায় নয়, সব ধরনের শিল্পীদের নিয়ে সবাইকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করবে সবার আগে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন সবার আগে বাংলাদেশের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু। সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট স্থান পরিদর্শন করে তিনি বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের শিল্পীদের ব্র্যান্ডিং এর লক্ষ্যে স্বাধীনতা কনসার্টের আয়োজন হচ্ছে। বাংলাদেশি শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য বলে জানান তিনি। কনসার্টের নিরাপত্তার কথা চিন্তা করে এবার পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হবে বলেও জানান সুলতান সালাউদ্দিন টুকু। যাদের প্রতিভা রয়েছে, এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার নিয়ে আমরাই পথ চলতে চাই এবং নতুন প্রজন্মের কাছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটি আমরা তুলে ধরতে চাই। জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার চ্যালেঞ্জ নিতে এনসিপি প্রস্তুত মন্তব্য করে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দিতে সর্বোচ্চ চেষ্টা করবে এনসিপি। রংপুর কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। ২৪শে জুলাই স্পিরিটকে ধারণ করে জনগণের জন্য কাজ করতে পারলে জনগণই তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে বলে জানান তিনি। বাংলাদেশ ভারত সম্পর্ক শ্রদ্ধা ও সমতার হতে হবে উল্লেখ করে সার্জিস আলম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কোনো রাষ্ট্রের চোখ রাঙানি আর দেখবে না বাংলাদেশ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতারা উপস্থিত ছিলেন। এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে ৩০০ আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া, কিন্তু আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ নিতে কিন্তু আমরা অভ্যস্ত এবং প্রস্তুত। সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা ৩০০ আসনে মনোনয়ন দিতে পারি। উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাথায় গুলিবিদ্ধ ৭ বছরের মুসা। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে তাকে সরাসরি ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়। চক্রম আলী জানাচ্ছেন। ২০২৪ সালের ১৯শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরায় বাসার নিচে দাদির সাথে মাথায় গুলিবিদ্ধ হয় ৭ বছরের মুসা। শিশুটি বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল দীর্ঘদিন। চিকিৎসকদের পরামর্শে গত বছরের ২২শে অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য মুসাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মুসার চিকিৎসা হয় দীর্ঘদিন। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে শিশু মুসা। চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে হুইল চেয়ারে করে নামানো হয় তাকে। বিমানবন্দরের ভেতর থেকেই সিএমএইচ এর অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। এখন আল্লাহর রহমতে মুসা অনেক ভালো আছে, ঠিক আছে। আমাদের সরকার উপদেষ্টা অনেক উপকার করেছে, আমাদের অনেক সাহায্য করেছে। চ্যানেল আই আমাদের এয়ার অ্যাম্বুলেন্সে যাওয়ার জন্য স্পন্সর করেছে। আমরা কেউ ভাবিই নাই যে সে সুস্থভাবে আজকে এরকম একটা জীবন ফিরে পাবে আর কি। সিঙ্গাপুর থেকে আসা মুসার চিকিৎসকও জানালেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে মুসা। His condition has been improving. He's known as the miracle baby in Singapore due to the treatment that they administered. Currently he's able to respond to you via handshakes and all. ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আরও কিছুদিন চিকিৎসা চলবে মুসার। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত গুলিবিদ্ধ মুসাকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে চ্যানেল আইর সহযোগিতায় পাঠানো হয় সিঙ্গাপুরে। প্রায় ৬ মাস পর উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরলেন ছোট্ট শিশু মুসা।
চকর মালিথা, চ্যানেল আই, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সময় সৌদি আরবে 12 রেমিটেন্স যোদ্ধা আটকের 8 মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গত 8ই আগস্ট তাদের প্রীতিভোজ ও আনন্দ উৎসব থেকে গ্রেপ্তার করেছিল সৌদি পুলিশ। মুক্তি পাওয়ার পর বৃহস্পতিবার রাত 1:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধাদের স্বাগত জানান তাদের মুক্তির দাবিতে আন্দোলনের সমন্বয়ক জাতীয় জনতা ফোরামের সদস্যরা। এ সময় আরও ছিলেন ফোরামের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈশা, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সদস্য সচিব গালিব ইহসান, মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট আমির হোসেন সরকার সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। দীর্ঘ বিতর্কের পর ভারতের রাজ্যসভাতেও ওয়াকফ বিল পাস। মুসলিম বিরোধী বলে সুপ্রিম কোর্টে কংগ্রেসের চ্যালেঞ্জের ঘোষণা। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। উদ্বোধন হয়েছে 1.5 বছর আগে, এরপরও চালু হয়নি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 5 তলা বিশিষ্ট নতুন ভবন। দীর্ঘদিন অরক্ষিত থাকায় চুরি হচ্ছে ভবনের গুরুত্বপূর্ণ সামগ্রী, আর ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। নতুন ভবন চালু না হওয়ায় পুরাতন ভবনে শয্যাসহ নানান সংকটে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। স্বাস্থ্য বিভাগ বলছে প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় ভবন চালু করা যাচ্ছে না। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদ জানাচ্ছেন। 5 তলা বিশিষ্ট নতুন ভবনের ফাঁকা কক্ষে জমেছে ধুলাবালি, চুরি হয়ে যাচ্ছে আসবাবপত্র, টিভি ও পানির ট্যাপ সহ গুরুত্বপূর্ণ সামগ্রী। ফাঁকা কক্ষে বসেছে মাদকের আড্ডা, ফ্যানের খাঁচায় বাসা বেঁধেছে পাখি, আর ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। 2023 সালের অক্টোবরে তড়িঘড়ি করে উদ্বোধন করা হয় অসম্পূর্ণ ভবনটি, তবে তা চালু না হওয়ায় পুরাতন ভবনে নানান সংকটে ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। তার উপর রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। এত টাকা খরচ করে যে তৈরি করা হয়েছে, অথচ এখানে কোনো রোগী নেই, অথচ পুরাতন বিল্ডিং এ রোগী ধরে না, ওখানে সিট পাওয়া যায় না। বিল্ডিং এ কোনো ভালো ডাক্তার নেই, কোনোটা ভালো ইয়ে নেই, এত দামি দামি জিনিস এসে চুরি হয়ে যাচ্ছে। এত বড় একটা বিল্ডিং, এটা কোনো ডাক্তার কিছু নেই। এই জন্য সকালবেলা আইছি মেয়ে দুটো নিয়ে, দাঁতের ডাক্তার দেখাবো আর চোখের ডাক্তার। যদি হাসপাতালটা চালু হয় তাহলে আমাদের এলাকার লোকজনের জন্য খুবই সুবিধা এবং একটু উন্নত মানের সেবা পাই। এই তো কোনো কিছু হইলে হুট করে যশোরে, খুলনা রেফার করা, এগুলো থেকে অন্তত মানুষ এই সুবিধাগুলো পাবে। স্বাস্থ্য বিভাগ বলছে প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় ভবনটি চালু করা যাচ্ছে না, তবে এ নিয়ে কাজ করছেন তারা। প্রশাসনিক অনুমোদন আমাদের এখনো পাইনি, পালি পরে আমরা যত দ্রুত কাজ করা যায়। জনগণের সেবাটা তো আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা চাই যে আসলে জনগণের সেবা পাক এবং দ্রুত চালু হোক। আমরা প্রশাসনিক অনুমোদন মানে নেওয়ার জন্য মন্ত্রণালয়ে পাঠাইছি, মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদন হয়ে আসলেই আমরা চালু করতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন গড়ে ওই হাসপাতালে আউটডোর ও ইনডোরে চিকিৎসা সেবা নিচ্ছেন 600 থেকে 650 রোগী। আল মুকসিদ, চ্যানেল আই। ভারতের লোকসভার পর এবার রাজ্যসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাশ হয়েছে। শাসক ও বিরোধী পক্ষের যুক্তি পাল্টা যুক্তির পর এ বিল পাশ হয়। এই বিল নিয়ে দুদিনে সংসদের 2 কক্ষে 25 ঘন্টারও বেশি বিতর্ক হয়েছে। বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট পড়ে 288টি আর বিপক্ষে 232টি। বৃহস্পতিবার রাজ্যসভায় প্রায় 13 ঘন্টা বিতর্কের পর ওয়াকফ সংশোধনী বিলটির পক্ষে ভোট দেন 128 জন সংসদ আর বিপক্ষে 95 জন। এদিকে ওয়াকফ বিল নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে তীব্র আপত্তি দেখা গেছে। কংগ্রেস এই বিলকে মুসলিম বিরোধী এবং অসাংবিধানিক বলে অভিহিত করেছে। এমনকি তারা খুব শিগগিরই ওয়াকফ বিলের সাংবিধানিক বৈধতাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার কথাও জানিয়েছে। এদিকে ওয়াকফ বিল প্রস্তাব পাশ প্রত্যাখ্যান করে কলকাতা, চেন্নাই, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেছে মুসলিম সম্প্রদায়ের লোকজন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদ উপলক্ষে সারা দেশে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 6টি সিনেমা। সিনেমাগুলোর সবশেষ খবর জানাতে স্টার সিনেপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন সুলতানা হিমু। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমু, স্টার সিনেপ্লেক্সে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন এবং তাদের অনুভূতি আমাদের জানান। আমরা যুক্ত হচ্ছি হিমুর সাথে। সুলতানা হিমু আছেন স্টার সিনেপ্লেক্সে।
হিমু, আপনি শুনতে পাচ্ছেন? স্টার সিনেপ্লেক্সে, যেখানে এই মুহূর্তে চলছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া যে 6টি চলচ্চিত্র, সেই 6টি চলচ্চিত্রের প্রদর্শনী। এবং আপনারা জানেন যে দর্শক এরই মধ্যে গত সপ্তাহে যে 6টি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি, এবং এরপরে কিন্তু তালিকায় রয়েছে আফরান নিশোর দাগি, সিয়াম আহমেদ অভিনীত চলচ্চিত্র জঙ্গলি, রয়েছে জিন 3 এবং মোশাররফ করিম অভিনীত চলচ্চিত্র চক্কর। এবং এই সিনেমাগুলো কিন্তু প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহেও কিন্তু হলগুলোতে তার শো সংখ্যা বাড়িয়েছে, কারণ হচ্ছে দর্শকের চাহিদা দিনে দিনে বেড়ে চলছে বাংলা সিনেমার প্রতি। এবং আমরা সিনেপ্লেক্সগুলোতে ঘুরে যেটা দেখলাম সেটি হচ্ছে অন্যান্য দেশের সিনেমাগুলোর পাশাপাশি বাংলা সিনেমার যে প্রতি চাহিদা সেটি কিন্তু দর্শকদের মধ্যে বেড়ে গেছে, এবং দর্শকরা কিন্তু প্রত্যেকটা সিনেমায় কিন্তু অত্যন্ত আনন্দ এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গে নিয়ে কিন্তু এই সিনেমাগুলো উপভোগ করছে। এবং সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে শাকিব খানের সিনেমাটি, যেটি মুক্তি পেয়েছে 120টি সিনেমা হলে, এবং আজও কিন্তু এর শো রয়েছে স্টার সিনেপ্লেক্সে। এবং একই সঙ্গে আজ দাগি চলচ্চিত্রের যে প্রযোজক তিনিও জানিয়েছেন যে আজ 10,000-এর বেশি দর্শক এই দাগি সিনেমাটি কিন্তু দেখেছেন তাদের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী। এবং একই সঙ্গে কিন্তু বিভিন্ন সিনেমার এই যে 5টি সিনেমা রয়েছে সেই সিনেমাগুলোর কলাকুশলীরা কিন্তু হলে হলে ভিজিট করছেন এবং দর্শকদের সঙ্গে তাদের কথাগুলো শুনছেন, এবং কোন জায়গাটি ভালো লেগেছে, কোন জায়গাগুলো ঠিক করতে হবে, এই বিষয়গুলো কিন্তু নিয়ে কলাকুশলী এবং দর্শক তাদের মধ্যে কিন্তু এক ধরনের আলাপ আলোচনা চলছে। এবং আর্টিস্টরাও কিন্তু খুব খুশি যে বাংলা সিনেমার প্রতি যে দর্শকদের আগ্রহ সেটি এই যে বাড়ায়, এবং এইভাবেই যদি সিনেমাগুলো চলতে থাকে তবে ইন্ডাস্ট্রি আরও অনেক বেশি এগিয়ে যাবে বলে মনে করছেন কলাকুশলী এবং সংশ্লিষ্টরা। নবনীতা। হিমু, ধন্যবাদ আপনাকে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই হয়েছে। সদর উপজেলার শিমুলিয়া গ্রামে এলাকাবাসী এই প্রতিযোগিতার আয়োজন করেন। ষাঁড়ের লড়াই ঘিরে দুপুর থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে। বিকেল গড়াতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। মাঠের চারপাশে বসে যায় নানা পণ্যের দোকান। স্থানীয় খাবার, খেলনা, মাটির তৈজসপত্র, হস্তশিল্প সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। প্রতিযোগিতায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে 30টি ষাঁড় অংশ নেয়। আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এই নতুন প্রজন্মকে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। এবারে কৃষি সংবাদ। মনিরুল ইসলাম কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। পড়াশোনা করে অন্যরা যখন বড় চাকরির স্বপ্ন দেখছেন তখন মনিরুলের স্বপ্ন ভিন্ন। তিনি পড়াশোনার পাশাপাশি আধুনিক কৃষিতে করেছেন বাজিমাত। উচ্চ ফলনশীল পেঁয়াজের বীজ ও পেঁয়াজ চাষ করে সফলতার মুখ দেখেছেন তিনি। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি করেছেন অন্যদের কর্মসংস্থান। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য, ভিডিও চিত্রে আল মকসিদের আরও একটি রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কবুরহাট গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম 2016 সালে এসএসসি পাশ করে ইউটিউব দেখে এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শে মাত্র 16% জমিতে পেঁয়াজ আবাদ করে লাভের মুখ দেখেন তিনি। এরপর সময়ের সাথে বাড়ে তার কৃষি জমি ও চাষাবাদ। চলতি মৌসুমে প্রায় 6 বিঘা জমিতে লাল তীর কিং জাতের পেঁয়াজের বীজ চাষ করেছেন তিনি। পার বিঘা জমিতে আপনার 120 কেজি 125 কেজি বীজ উৎপাদন করতে পারবে। তাতে বাজার মূল্য যদি বাজারে স্বাভাবিক থাকে 3000 টাকা 3500-4000 টাকা কেজি বীজ পাওয়া যাবে আশা করা যায়। আমার এবছরে 15 বিঘা পেঁয়াজ আছে। চলতি মৌসুমে 15 বিঘা জমিতে উচ্চ ফলনশীল লাল তীর কিং জাতের পেঁয়াজ চাষ করেছেন মনিরুল। অনেক লোকই কাজ করতেছি, কাজ করে গতবার ছিল 2 বিঘাতে অনেক ফসল পাইছিল, এবার তাইতে বেশি করেছে। আল্লাহ যদি ভালো শিল পাথর না ফেলে ফসল বেশি হবে। উনি দানা কিনে জন্মাইতো, তাতে এবার নিজেই কদম পেঁয়াজ কিনে নিজেই কদম জন্মাচ্ছে। মনিরুলের নিজের ক্ষেতে রোপণের পাশাপাশি বাড়তি বীজ বিক্রি করেন তিনি। আমরা এই বীজ বাইরেতে কিনে আনতাম, কিন্তু সেই বীজই আমার কাজ হতো না, জ্বালাইতো কেউ জ্বালাইতো না। কিন্তু আমাদের এই বিশ্বাস, এই বীজ তৈরি করে আমাদের উন্নতি দেখায় দেশে। মনিরুলের মতো শিক্ষিত তরুণরা আধুনিক কৃষিতে ব্যাপক সফলতা আনতে পারে বলছে কৃষি বিভাগ। বীজগুলো যাতে সঠিকভাবে
মানে উৎপাদন করে সংরক্ষণ করতে পারে এবং আগামীতে যাতে তারা ভালোভাবে কৃষকদের কাছে বিক্রি করতে পারে সেই বিষয়ে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি, সার্বক্ষণিক তদারকি করে যাচ্ছি। মনিরুলের সাফল্য দেখে অন্য কৃষকরাও ঝুঁকছেন আধুনিক কৃষিতে। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অফ 2025 তালিকায় স্থান পেয়েছে সাভারের জেবুন্নেসা মসজিদ। বৈশ্বিক এ তালিকায় প্রথমবার বাংলাদেশে কোনো স্থাপনা জায়গা পেল। প্রভাবশালী টাইম ম্যাগাজিনে মসজিদ স্থান পাওয়ায় খুশি মসজিদ কর্তৃপক্ষ সহ স্থানীয়রা। সাভার প্রতিনিধি জাকির হাসানের তথ্য, ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন আফরোজা হাসি। আশুলিয়ার দরগার পাড়ে আইডিএস গ্রুপের ফ্যাশন ফোরাম লিমিটেড কারখানার ভেতরে দৃষ্টিনন্দন জেবুন্নেসা মসজিদ। চতুর্ভুজ আকৃতির অবকাঠামোর মাঝে রয়েছে বিশাল আকৃতির একটি গম্বুজ। ব্যতিক্রমী নির্মাণ শৈলী মসজিদটিকে করেছে আকর্ষণীয়। মসজিদের চারপাশে শিমুল, লেমন গ্রাস, রেইন লিলি, বাঁশঝাড় সহ রয়েছে নানা প্রজাতির গাছ। সম্প্রতি টাইম ম্যাগাজিনে স্থান পেয়েছে গোলাপি রঙের অনন্য স্থাপত্য শৈলীর এই মসজিদটি। এটা দেখার মতো। রাতে যখন আলোকিত করা হয় তখন আসলে আমরা সবাই প্রাণ ভরে দেখি, এবং পিছনে যেই পুকুরটা আছে যার ফলে মনে হচ্ছে যে আমরা একটা সাগর পাড়ে এই মসজিদটা স্থাপনা করা হয়েছে। চারদিকে লেকের স্বচ্ছ পানি আর প্রাকৃতিক আলো বাতাসে ভরপুর মনোরম পরিবেশের মসজিদ পেয়ে খুশি সংশ্লিষ্টরা। এবং এই মসজিদের সামনে গ্লাস আছে, একটা পুকুর আছে, এবং এই মসজিদে অনেক বৈশিষ্ট্য আছে। বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ভার্সিটি থেকে এই মসজিদ দেখার জন্য অনেক লোক এখানে আসে। বাংলাদেশের ভিতরে এরকম আনকমন মসজিদ আর কোথাও আমরা দেখি নাই। পূর্ববর্তী যেমন রাজা বাচ্চাদের রাজপ্রাসাদ ছিল, ওরকম সিস্টেমে আমাদের এই মসজিদটা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মসজিদের জন্য দেখার জন্য পাকিস্তান, সৌদি আরব, বিশ্ব থেকে অনেক লোক আছে। দেশ, ভাষা আর সংস্কৃতির গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশের পর্যটক আর মুসল্লিদের কাছে আকর্ষণীয় জেবুন্নেসা মসজিদ। ফ্রোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্বের 180টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশ, ভারত সহ চীনের উপরও নতুন শুল্ক আরোপ করা হয়। তবে শুল্ক আরোপের একদিন পরেই যুক্তরাষ্ট্রের উপর পাল্টা 34% শুল্ক আরোপ করেছে চীন। এমনকি এই শুল্ক 10ই এপ্রিল থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানায় চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যে এই শুল্ক কার্যকর করা হবে। দেশের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তথাকথিত পারস্পরিক শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন। শুল্ক ইস্যুতে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে মামলা দায়েরের ঘোষণাও দিয়েছে বেইজিং। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে এ মাসে শুরু টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি। 2027 মার্চ পর্যন্ত 18 টেস্ট, 32টি করে ওয়ানডে এবং টি20 ম্যাচ। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। এবারে খেলার খবর। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠক, শেখ হাসিনাকে ফেরত পাঠানো, সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানি বন্টন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে জটিলতা বাড়বে বলে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টার আশঙ্কা, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আশ্বাস। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রস্তাব যৌক্তিক উল্লেখ করে সহযোগীদেরও ফিরিয়ে আনতে বিএনপির দাবি। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য ইতিবাচক মন্তব্য। এবং উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে জুলাই অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ শিশু মুসা, আরও চিকিৎসা চলবে ঢাকা সিএমএইচে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।